এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু তোমাকে পেতে চাই। শুক্রবার রাত্রি 9টা, মানে সবাই এখন জেনে গেছে। পড আড্ডায় অনির্বাণ চৌধুরীর সঙ্গে অনিডারি ও বন্ধুরা সোসাইটির সমস্ত শিল্পী এবং সাংস্কৃতিক কর্মীরা এবং বন্ধুরা। আজকে আমরা ঠিক পড আড্ডা বলছি বটে, কিন্তু এমন একজন বর্ণময় চরিত্রের সঙ্গে আড্ডা মারব যিনি অনেকটাই আমাদের বয়সের তুলনায় সিনিয়র। ইনফ্যাক্ট আমি আজকে যার সঙ্গে বসছি বলা ভালো তিনি আর আমার বাবা বেঁচে থাকলে হয়তো তার থেকে 2 বছরের ছোটই হতেন। তো এ হেন বা একটি বর্ণময় চরিত্রের সঙ্গে আমি বসবো। এই বর্ণময় চরিত্রটিকে আমি আজকে অনিডারি ও বন্ধুরা সোসাইটির এই সংগঠনটার বলতে পারি চার্লি চ্যাপলিন। কেন চার্লি চ্যাপলিন সেটা আমি ধীরে ধীরে ওই রহস্যটাকে উন্মোচন করব। তার আগে আমরা একটুখানি দেখে নিই আমি আজকে কার সঙ্গে বসছি। তিনি হলেন একাধারে একজন লোকশিল্পী, একজন ম্যাজিশিয়ান, একজন আর্টিস্ট, একজন স্কাল্পচার, একজন শেফ এবং একজন সত্যিকারের চার্লি চ্যাপলিন, যিনি বেদনাকে, যন্ত্রণাকে প্রতিভা হিসেবে তুলে ধরেছেন। এখানে অরুণ কুমার ঘোষ, কেউ ডাকেন শঙ্কুদা, আমরা বলি অরুণ কুমার ঘোষ, কেউ বলেন জাদুকর, আর গোটা পৃথিবীর পিছিয়ে পড়া বাচ্চাদের মাসিহা অরুণ কুমার ঘোষ। স্বাগতম অরুণদা, স্বাগতম শঙ্কুদা। তো আমি আজকে জানি না আমি বা কিভাবে কোথা থেকে শুরু করতে হবে বা ইত্যাদি। এর আগে যাদের সঙ্গে বসে আলোচনা আড্ডা ইত্যাদি মেরেছিলাম তারা আমার সবাই বন্ধুস্থানীয়। ইনফ্যাক্ট এর আগের এপিসোডটা আমরা আশিসদার সঙ্গে কাটিয়েছি। সেই আশিসদার সঙ্গে তো একসঙ্গে আমার প্রায় কলেজ বেলাটার পরে বেড়ে ওঠা, তো ফলেতে এই মানুষটিকে জানা চেনা আমার কাছে অনেকখানি সহজ হয়ে যায়। কিন্তু যখন তোমাকে আমরা পাচ্ছি অনিডারি ও বন্ধুরা সোসাইটিতে, একাধারে তোমাকে চিনছি পুতুল নাচের একজন লোকশিল্পী হিসেবে, আবার আরেক দিকে চিনছি জাদুকর হিসেবে, আরেক দিকে দেখছি তুমি অসাধারণ জল রঙের আর্টিস্ট, জানি না কজন জানে, আবার অসাধারণ একজন স্কাল্পচারও বটে। তার উপরে তুমি ছড়া লিখছো আমাদের পেজে, ছড়াকারও বটে, এবং সবার উপরে যেমন মানুষ সত্য তেমনি সবার উপরে প্রকৃতি সত্য, সেটাকে তুমি তার রস আস্বাদনের জন্য গোটা বিশ্ব ঘুরে বেড়াচ্ছ। ঠিক, তুমি আসলে কি? হু ইজ অরুণ কুমার ঘোষ? হ্যাঁ, অরুণ কুমার ঘোষ, যার ডাকনাম ছিল শঙ্কু, সে একটা মাটির বাড়িতে, গ্রামের বাড়িতে মানুষ হয়েছে। তার জন্ম হয়েছিল কাঁচরাপাড়ায়, রেলের কলোনিতে। তো সেই গ্রামের বাড়ির মাটির পাঠশালা, সে পণ্ডিত মশাই, আর আমরা স্লেট নিয়ে আর হাতে একটা ভাঁড় নিয়ে, আর তখন দোয়ার ছিল না, কাগে মাটির একটা ভাঁড়, সেখানে কলম থাকতো, মানে কঞ্চি দিয়ে কাটা। আচ্ছা, ও আচ্ছা, সেই পুরোনো দিনে। আচ্ছা আচ্ছা। স্লেটটা দাদু ওই দুটো পেরেক মেরে ঝুলিয়ে দিতেন এখানে। তো আমরা মাঠ পেরিয়ে, তুমি চা খেতে খেতে বলতে, আমরা ওই মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে পাঠশালায় যেতাম। বাহ, সেই পথের পাঁচালির মতো। পথের পাঁচালির মতো। আচ্ছা, ওই মাঠে কখনো বিশাল বিশাল সেই বট গাছ, আবার কখনো কখনো ধানের গাছ হয়েছে, তার উপর দিয়ে জল পেরিয়ে যেতাম। যাক, আর সেই গ্রামের কথা এখনো মনে পড়ে। গ্রাম আমার ঠাকুরমা, দাদু, তাদের স্মৃতি জড়িত গ্রাম। যাই হোক, পরবর্তীকালে সেই পাঠশালার পাঠ চুকিয়ে আমাকে শহরে আসতে হলো। আচ্ছা, কেন শহরে আসতে হলো? না, আমি প্রচন্ড দুষ্টু ছিলাম। মানে দুষ্টু ছেলে না বকে যাওয়া ছেলে? না, বকে যাচ্ছিলাম,
ওকে। সেই জন্যই হয়তো আমাকে শহরে নিয়ে এসে বাবা ক্লাস 2-তে হস্টেলে রেখে দিলেন। সেই হোস্টেল কি সত্যানন্দ আশ্রম? ইয়েস, ঠিক, সত্যানন্দ কাচের মন্দির, ওনাকে দেখেছি আমি, ঠাকুরকে। তো সেই আশ্রমে আমি পরবর্তী অধ্যায় যখন ওদেরই আর একটা ব্রাঞ্চ সিউড়ি, সেখান থেকে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। তো আমার যা কিছু তোমরা দেখছো তার কিন্তু 99% কাজ শিখেছি ওইখান থেকে, সত্যানন্দ আশ্রম। ওই স্ফুলিঙ্গ। এই যে এই স্ফুলিঙ্গটা কে? মা? না, আমার দিকে সত্যানন্দ আশ্রমের মা? না, মা নয়, আমার এখানে বিমল দা ছিলেন, বিমল মহারাজ। তিনি শিউরি রামকৃষ্ণ মিশনের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, স্বামীজি। ওনারা পুরো ফ্যামিলি একদম সবাই মিলে একসাথে সাধু হয়ে গেছিলেন, ভাই বোন মা সবাই মিলে। হ্যাঁ, আর ওই মায়েদের কাছে তো থাকতাম আমরা, মায়েদের হাতের রান্না খেতাম, মায়েরা আমাদের দেখতেন, ছোটদের, বাচ্চাদের, শিশুদের, এবং রান্নাটা পুরোটাই ওনারা করতেন সেই সময়ের কথা। আর হোস্টেলটা ওই আশ্রমের ভেতরেই ছিল, দোতলায়। নিচে সাধুরা থাকতেন, আমরা উপরে থাকতাম। ওই হোস্টেলে আমি প্রচন্ড দুষ্টুমি করেছি এক সময়, মানে এমন দুষ্টুমি করেছি যে মহারাজদা তো আমাকে লাঠিপেটা করেছেন, মাঝে মাঝে বাবা গেলে বাবার সামনে লাঠিপেটা খেতে হয়েছে, এত দুষ্টুমি ওখানে। সেই দুষ্টুমি ছাড়িনি, এখনো করে যাচ্ছি। ওই দুষ্টুমিটাই অ্যাকচুয়ালি তোমাকে আজকে এই জায়গাতে চালি চাপড়ি না, খুব দুষ্টু ছিলেন। হ্যাঁ, এই দুষ্টুমিটা যাদের মধ্যে আছে না, আরেকটা জিনিস দেখেছি আমি, যারা বেশি দুষ্টু হয় তাহলে ইন্টেলিজেন্ট হয়। আমি কতটা ইন্টেলিজেন্ট জানি না, ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান কতটা আমি জানি না, কিন্তু দুষ্টুমি করতে গেলে বুদ্ধি লাগে। সেটা দুর্বুদ্ধি বলো আর কুবুদ্ধি বলো, একদম একদম বুদ্ধি তো লাগে। কেন দুষ্টুমি করবো, ধরা পড়বো না, এইসব ব্যাপারটা থাকে, মজার ব্যাপার। তোমাকে আগেরটা ভেবে নিতে হয়, ইউ হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ, মানে কনসিকুয়েন্স কি হবে সেটা ভেবে করতে হবে, সেই শিলটাকে তৈরি রাখতে হবে। এক্স্যাক্টলি। পুরোনো কথা আর বেশি না বলে আমি বলি যে উচ্চ মাধ্যমিক তো পাশ করলাম, এসে কলকাতায় আসলাম। তো তখন কলেজে ভর্তি হবো ভাবছি, তো একটা সুযোগ পেয়ে গেলাম একটা শিপিং কোম্পানিতে অ্যাপ্রেন্টিস হবার, আর তার সাথে আমাকে মেকানিক্যাল আর ইঞ্জিনিয়ারিং কোর্সের একটা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে হবে। মানে ওটা একটা স্যান্ডউইচ কোর্স ছিল, মানে 3 দিন ক্লাস আর 2 দিন ওয়ার্কশপ। মানে ওয়ার্কশপে কাজটা করে আবার 2 দিনের জন্য ক্লাসে যেতে হবে, ওই টেকনিক্যাল স্কুল, যেটা এখন ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, ওটা অনেক পুরনো স্কুল। আমি কদিন আগেই আমাদের সেন্টিনারি হলো, সে ব্রিটিশ আমলের তৈরি। ওটা ওই মানে এসএন ব্যানার্জি রোডে 2টো লাল বাড়ি আছে, ক্যালকাটা কর্পোরেশন আর ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, একদম শেষে দেখবে, ঠিক চোখে পড়েছে। হ্যাঁ, তো ওই বাড়ি থেকে আমি পাশ করি। যাই হোক, যেহেতু আমি ওই জাহাজ শিল্পর সাথে জড়িত ছিলাম, আমার প্র্যাকটিক্যালগুলো ওখানে হয়েছিল ওয়ার্কশপে, সেহেতু আমাদের একটা সুযোগ ছিল যে আমরা যাতে জাহাজে চাকরি পাই অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার। মজা হচ্ছে কি, এই যে পিরিয়ডটা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে, তখন তো ওই ভেতরে অনেক কিছু, ছবি আঁকি, ডিস্ট্রিক্টের কোনো প্রতিযোগিতা হলো সেখানেও পুরস্কার পেতাম সেই সময়। আর বাবা মারা তো কখনোই আমাদের ওই তুই ছবি এঁকে কিচ্ছু করতে পারবি না, এটা তো ছিলই, এখনো আছে খানিকটা, খেলে কি হবে। খেলাতেও নেশা ছিল, যেমন ক্রিকেট, যেমন ফুটবলে আমরা লিটল ডুরান্ট পর্যন্ত পৌঁছেছিলাম, আমি গোলকিপার ছিলাম। তারপরে সে সব মুছে গেল। তখন ওই চাকরিটা, মানে ওয়ার্কশপে যখন এটা পেলাম, অ্যাপ্রেন্টিসশিপ পেলাম, তারপরে না আমার অনেক লোকের সাথে আলাপ হতে আরম্ভ করলো। কলকাতা, সেই হচ্ছে কলকাতা দেখা, আমি হাওড়াতে থাকতাম, সেই কলকাতার থিয়েটার দেখতে আরম্ভ করলাম, সিনেমা দেখতে আরম্ভ করলাম, তারপরে পুতুল নাচ দেখতে আরম্ভ করলাম, নানা রকম আর্ট ফর্মকে আমি দেখতে আরম্ভ করলাম। তার অনেক আগে তো তুমি ম্যাজিকে ঢুকে গেছো, ম্যাজিকটা ভালো লাগতে শুরু করেছে সেটা ছাত্র অবস্থায়, কিন্তু সেই ম্যাজিক, সেই মানে প্রফেশনাল ম্যাজিক নয়। আমি বলছি প্রফেশনাল ম্যাজিকের গল্প বলবো। তো এইসব দেখে না আমি ভাবলে কি হব, আমি এইসব ইঞ্জিনিয়ারিং আমার দ্বারা হবে না, আমি চাকরি বাকরি করবো না। ঢুকিয়ে দিয়েছে, চান্স পেয়েছি, সুযোগ পেয়েছি। এই যে 5 বছরের কোর্স, এই 5 বছরের কোর্সের মধ্যে আমি পড়াশোনা চালিয়ে গেছি,
অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাজিক প্র্যাকটিস করে দিই। আর একটা জিনিস করেছি তার সাথে, ভেন্ট্রিলোকুইজম, যেটা আমাদের প্রাচীন ভারতবর্ষে ছিল একটা সময়, কিন্তু ইউরোপিয়ানরা আমাদের আবার চোখ খুলে দেখিয়ে দিল এই ভেন্ট্রিলোকুইজম কি জিনিস। সেটা 60-এর দশকে কিছু লোক, আমি, গৌতম, তারপরে সমীরণ, সুজিত কুমার, এরা ওই প্রথম ভেন্ট্রিকুলিজম নিয়ে আসলাম। ভেন্ট্রিকুলিজমটা একটুখানি বন্ধুদের এক্সপ্লেইন করবে? হ্যাঁ, বলবো, কারণ টার্মিনোলজিটা অনেকের কাছে নতুন লাগতে পারে। আচ্ছা, তার আগে আমি যদি একটা ডেমো দিচ্ছি। খুব ভালো, ঠিক আছে। হ্যালো চার্লি, কেমন আছো? ও, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, তুমি কাউকে দেখতে পাচ্ছ? ও, ওই তো অনির্বাণ গো, অনির্বাণ। ও হো, কি সুন্দর চশমা করেছে, চুলের স্টাইলটা কি গো? হ্যাঁ, চুলের স্টাইলটা ভালো। আচ্ছা, এবার আমরা অন্য কথায় যাবো। হ্যাঁ, এবার আমি বলি তুমি কি করে কথা বলছিল সেইটা। ও, তার পেছনে তো তুমি আছো। ও, আমি আছি তার পেছনে, তা কি করে হয়? আচ্ছা, এবার আমি বলি কি করে আমরা এই ভেন্ট্রিলোকুইজম বা স্বরক্ষেপণ করি। স্বরক্ষেপণ ইংরেজিতে বলে ভেন্ট্রিলোকুইজম। হ্যাঁ, কথাটা ইংরেজি কথা, বাংলার ঠিক যথারীতি শব্দ এ করলে মানেটা দাঁড়ায় স্বরক্ষেপণ বা শব্দটাকে অন্য জায়গায় পাঠানো, ক্ষেপণ করা, দূরক্ষেপণ বলতে পারি আমরা। তো দূরক্ষেপণের মজা হচ্ছে যে আমি একজনের সাথে কথা বলবো, কিন্তু আমার ঠোঁট নড়বে না। আমি একজনের সাথে কথা বলবো এবং তার উপায় কি না, ঠোঁট একটুখানি খোলা রেখে অনেক শব্দ আমরা উচ্চারণ করতে পারি। হ্যাঁ, তো সেইগুলোকে তোমাকে ভেবে নিতে হবে কোনগুলো তুমি উচ্চারণ করতে পারবে সেই শব্দগুলোকে। তাহলে তার প্রতিশব্দ আছে কিছু। যেমন ধরো, আমি যদি ঠোঁট বন্ধ করে অ, অ, আ, ই, উ এইগুলো বলতে পারতাম, ক, খ, গ, ঘ, ঙ, ট, ঠ, ড, ঢ, ন, ত, থ, দ, ধ, ন, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ন। তো এইগুলো আমরা বললাম। এবার শব্দ যখন তৈরি করবো, এই ভেতর থেকেই শব্দ তৈরি করতে হবে। কেন, ওষ্ঠবর্ণ যেগুলো আছে সেগুলো তুমি বলতে পারবে না, প বলতে পারবে না। তো প এর প্রতিশব্দ কি? তাহলে পাগল বলবো, তখন ও কি বলবে? পাগল বলবে, পাগল, এই পাগল। ওটা শোনা হবে, মনে হবে যেন পাগল বলছে। তারপরের শব্দ যদি বারবার বলো, ওটা পাগল, পাগল, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তুমি তো পাগল হয়ে গেছো। এইটা কি করলাম যে ও যেটা বলতে পারলাম সেটা আমি রিপিট করে দিলে হয়ে গেল ব্যাপারটা। ফ্যান্টাস্টিক। হ্যাঁ, তো মানুষেরা তাহলে বুঝতে পারলো। আচ্ছা, এইটার যখন আমি শো করতাম, আমি মানে মেলাঘাটে শো করেছি। মেলাতে যখন ওই বললাম যে আমি চাকরি করবো না বলে 3 বছর বসেছিলাম যে আমি পারফর্মিং আর্টিস্ট হবো, সেই সময় আমি মেলাতে বেরিয়ে গেছিলাম এই এরকম ভেন্ট্রিলোকুইজম দল নিয়ে আর আমার ম্যাজিক শো নিয়ে। ওই সার্কাসের তাঁবু ফেলে ফেলে ম্যাজিক দেখিয়েছি সারা ভারতবর্ষে, ওয়েস্ট বেঙ্গল, বিহার, এই সব জায়গায় গেছি। সে লরির পিঠে চেপে সারা রাত তাঁবুতে কাজ করে কাজটা করেছি। তা তুমি তো স্কুলে ম্যাজিকও দেখিয়েছো? হ্যাঁ, স্কুলে ম্যাজিক তো দেখিয়েছি। তোমার ম্যাজিকের টিকিটের দাম ছিল 20 পয়সা। 19 পয়সা তখন। 19 পয়সা হচ্ছে ট্যাক্স ফ্রি। ঠিক বলেছো তুমি। হ্যাঁ, তো একদিন আমাদের খুব আনন্দ হয়েছিল। সেদিন আমাদের প্রায় 1900 টাকার সেল হয়েছিল। 1900 টাকা? 1900 টাকা। সেই মানে আমার সেই অ্যালুমিনিয়ামের আগে সেই বাক্স পাওয়া যাবে, বাক্সের মতো সেই বাক্স পরে সেই রাত্রি সারা রাত ধরে গোনা হলো সেই কতগুলো কয়েন। যাই হোক, সেটা মজার ব্যাপার। কালী পুজো বা এইসব কোনো অনুষ্ঠানে হতো ওইগুলো। আর ও যেটাতে ফিরে আসলাম, যে মোটামুটি আমি বোঝাতে পেরেছি যে কি করে, হ্যাঁ, কি করে ভেন্ট্রিলোকুইজম করে। হ্যাঁ, কি করে ভেন্ট্রিলোকুইজম করে, কি করে করে। ওই যে তুমি বলছো আমি হাত নাড়ছি, ও বলছে আমি বলছি, ও হাত নাড়ছে। তো এইটা সিনক্রোনাইজেশন ঠিক হওয়া চাই, সিনক্রোনাইজেশন ঠিক হওয়া চাই, বুঝলে? হ্যাঁ, বুঝলাম। তো এই মোটামুটি এই ব্যাপারটা। এবারে আমি বন্ধ করছি। নমস্কার, 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 থ্যাংক ইউ। শঙ্কুদা, তুমি তো পুতুল নাচের লোকশিল্প নিয়েও পাশাপাশি ভাবনা চিন্তা করে চলছিলে আর কি। তো পুতুল নাচের গীতিকথা, এই ধারণাটা, এই ভাবনাটা ঠিক কখন থেকে তুমি প্রসব করা শুরু করলে? খুব ভালো প্রশ্ন করেছো তুমি। এখানে একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে আমি যখন এই
সরক্ষেপণের কাজ করতাম। সেখানে তো একটা পুতুল লাগছে, ডামি বলি আমরা এটাকে। হ্যাঁ, তো এই ডামি যখন তৈরি করতাম তখন তো মেটেরিয়াল আমাদের, এখন অনেক এক্সপ্লোরেশন হয়েছে, মেটেরিয়াল অনেক কিছু পাওয়া যাচ্ছে, ফোম থেকে আরম্ভ করে সবকিছু। আমাদের সেই সময় 60s কাঠ আর হতো পেপার মাসি। পেপার মাসিটা নিজেদের বানিয়ে নিতে হতো, খবরের কাগজকে গুঁড়ো করে সেদ্ধ করে, যাই হোক তোমরা জানো। আর সেইটা দিয়ে আবার মাটির একটা মডেল করতে হতো, তার উপরে চেটকানো হতো, সব অনেক পদ্ধতি ছিল সে। আর মজার ব্যাপারটা হচ্ছে এইটা শেখার জন্য কোনো বই পেতাম না তখন আমরা, মানে বইগুলো প্রচন্ড দাম ছিল, ইউরোপে বা আমেরিকাতে বইগুলো পাওয়া যেত। আমি কয়েকটা বই আনিয়েছিলাম, তখনকার দিনের যারা শিল্পী ছিলেন তাদের লেখা। তারপরে আমরা পরীক্ষামূলক ভাবে, বোম্বের একটা ছেলে করলো, হ্যাঁ সে প্রথম করলো, যে ওই নামটা একটু মনে পড়ছে না, পরে বলছি তোমাকে। সে করার পরে আমরা এখানে কলকাতাতে, আমি, সমীরণ, সুজিত দা, এই তিনজনে মিলে শুরু করলাম পথ চলা। মানে স্টার্টিং অফ পাপে ভেন্ট্রোলোকুইজম এখানে শুরু হয়েছে সেই সময়। তখন নানা মানে তখন একটা ব্যাপারটা নতুন জিনিস এসেছে কলকাতায়। আরে কথা বলা পুতুল, পুতুল কথা বলছে, চল লাইন দিয়ে দেখি। হ্যাঁ তখন তো মঞ্চে মঞ্চে পুতুল নাচও ওইভাবে দেখানো হতো। আসছি সেটাই। তো এই যে আমার হলো কি, এই যে পুতুল, কথা বলা পুতুল যখন তৈরি হলো এবং নানা জায়গায় শো করে করে বেড়াচ্ছি, ইতিমধ্যে আবার নানা রকম পাপেট শো দেখছি। ট্র্যাডিশনাল পাপেট শো গুলো তখন খুবই ছিল, প্রতি মেলায় সুতোর পাপেট, তারের পাপেট, রড পাপেট, ডাঙের পাপেট, এইসব যেত, ছায়া পুতুল। তো ওয়েস্ট বেঙ্গলের অনেক জেলাতে সেসব শিল্প ছিল। যাত্রা, যেমন যাত্রার দল ছিল, পুতুল নাচের দল ছিল। তো যেখানে ওই আমার একটাই নেশা ছিল, যেখানে ম্যাজিক শুনবো হচ্ছে, যেখানে পুতুল নাচ শুনবো, যেখানে হোক আমি যাবো, যত রাত্রি হোক বাড়ি ফিরবো। তো চলতাম, সেই বর্ধমান থেকে আরম্ভ করে সব জায়গায় আমি ঘুরেছি ওরকম শেখার জন্য। তো ট্র্যাডিশনাল পাপেট্রি তখন চলছে, মানে মডার্ন আমাদের কন্টেম্পোরারি পাপেট তখনও শুরু হয়নি, আমি যে সময়ের কথা বলছি। তারপরে হলো কি, আমারও ভাবনায় আসলো, যখন আমি একটা ডামি তৈরি করতে পারছি, হোয়াই নট কিছু ক্যারেক্টার তৈরি করে একটা নাটক করা যাক। আচ্ছা, তখন হলো পুতুল নাটকের দল তৈরি হয়ে গেল আমার একটা। আচ্ছা, হ্যাঁ, সেখানে পাপেটিয়ার যারা ছিল তাদের শেখালাম, 15 জনের দল, তোমাদের থিয়েটার, গ্রুপ থিয়েটারের দলের মতোই এরকম। তো এবং তার ইন্সপিরেশন আমরা 3 জনে মিলে করেছি, মানে ইন্সপিরেশন পেয়েছি সুরেশ দত্ত, রঘুনাথ গোস্বামী আর হীরেন বাবু, হ্যাঁ হীরেন ভট্টাচার্য। তো এনারা ছিলেন প্রতিকৃত সেই সময়। তো সেই সময় প্রফেশনাল পাপেট্রি, সুরেশ দত্ত শো ছিল ক্যালকাটা পাপেট থিয়েটার, পিপলস পাপেট থিয়েটার হীরেন বাবুর দল, আর আমার পাপেট থিয়েটারের নাম ছিল পাপেটোরিয়াম। আচ্ছা, পাপেটোরিয়াম। হ্যাঁ, এই 3 জন মিলে আমরা কলকাতাতে নানা জায়গায়, রবীন্দ্র সদন থেকে সব জায়গায় টিকিট করে করতাম, শো করতাম। আচ্ছা, কল শো পেতাম মাঝে মাঝে। যাই হোক, পরবর্তী অধ্যায় সুরেশ দা তো প্রচুর গুণী মানুষ, তোমরা জানো কি না ছিল ওনার মধ্যে। এই যে কলকাতার যত তুমি মঞ্চ দেখছো তৈরি হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায়, তার ডিজাইন সুরেশ দার করা। কল্লোলের নাটকের সেট তৈরি করেছে, মানে কি যে করেননি উনি জানি। সুরেশ দা আর ওই আমাদের আলোর তাপস সেন, এরা ছিলেন সত্যি দুজনে মঞ্চের জাদুকর আর আলোর জাদুকর বলে। সুরেশ দাই প্রথম যিনি প্রফেশনাল পাপেট শো তৈরি করলেন স্টার থিয়েটারে প্রতি রোববার। অঙ্কালমন কঙ্করিয়া প্রোডাকশন ছিল তখন, উনি হচ্ছে স্টার থিয়েটার কিনে নিয়েছিলেন তখন। আচ্ছা, আচ্ছা, ওনার প্রোডাকশনে প্রতি রোববার 2টো করে শো। আচ্ছা, আলাদিন, সেই 2টো শো। এটা কত সাল হবে? এটা হচ্ছে 78, 77, 80s এর পরেও চলেছে, মানে আমার ফার্স্ট শোই হয়েছে 76। হ্যাঁ, প্লাস 92 অব্দি চলেছে আমার। তো এই পিরিয়ডে সুরেশ দার ওই নাটকটা এত পপুলার হয়ে গেল যে প্রতি রবিবার লোকেরা স্টার থিয়েটারে ছুটতেন সকালবেলা বাচ্চাদের নিয়ে। আচ্ছা, হ্যাঁ, তো সেটা আমাদের খুব ভালো লেগেছিল। এবং তারপরে হীরেনদার কিছু শো ছিল যেগুলো মানে যুগান্তকারী, যেমন একটি মোরগের কাহিনী বলে একটি গল্প ছিল আমাদের লেখা, সুকান্তর লেখা। তারপরে তো অনেক আবৃত্তিও হয়েছে। হ্যাঁ, ওটা তো আবৃত্তি হয়েছে, ওটা পুতুল নাটক হয়েছে। তারপরে সোনার পাখি, অনেক অনেক নাটক হয়েছে। তো আমিও সেই সময় সুকুমার রায়ের ওপরে 2টো নাটক করেছিলাম, একটা হজবরল করেছিলাম, আর একটা বোধহয় আবল তাবল।
হজবরলটা মানে আমি যেমন প্রোডাকশনটা করতাম যে কোনো জায়গায় মাঠে ঘাটে সব জায়গায় তৈরি করা যায় প্রযোজনা গ্লাভস পাপেট দিয়ে। গ্লাভস পাপেট একটু আগে যেটা দেখালাম ওটাকে গ্লাভস পাপেট বলবো বা শক্স পাপেট বলবো। আচ্ছা আচ্ছা। তো এইভাবে যখন পাপেটটা করছি, আমি পাপেট করছি, ছোটখাটো ম্যাজিক শো করে যাচ্ছি, মানে ওই কি বলে মেলাঘাটের ম্যাজিকটা বন্ধ হয়ে গেছে তখন। আচ্ছা। কারণ দেখলাম যে এইখানে না আমি সেট করতে পারছি না, কারণ ওখানে নানা রকম অসৎ বৃত্তি শুরু হয়ে গেল ওই দলের মধ্যে যারা আমাদের নিয়ে যেত আর কি সেই মেলাঘাটে। যাই হোক, তখন আমি ওখান থেকে চলে এসে তখন আমি পুতুল নাচের দল করলাম। আমার পুতুল নাচের দলের প্রথম শো হয়েছিল শিবপুর পাবলিক লাইব্রেরিতে 1978। হ্যাঁ, তারপর থেকে 92, 93 অব্দি আমি চালিয়েছি। তারপরে আর দল চালাতে পারিনি, কেন সব ছেলেগুলো বড় হয়ে গেল, তারা সব নিজের কেরিয়ার তৈরি করবার জন্য বেরিয়ে গেল, কেউ আর ইন্টারেস্ট দেখাচ্ছিল না। তো আমি দেখলাম এই ছেলে। তখন কি তুমি মেরিন ইঞ্জিনিয়ারিং অলরেডি পড়ছো? হ্যাঁ, আমি পড়ছি না তখন, সেই সময় তো আমি অলরেডি 75-এ আমি জাহাজে জয়েন করেছি বাধ্য হয়ে, সংসার চালাতে হবে বলে। হ্যাঁ, বাবা যেখানে চাকরি করছে সেই অফিসটা লকডাউন হয়ে গেল শালিমারে। তো লকডাউন হয়ে যাওয়ার পরে আমার উপর চাপ এসে পড়লো। আমাকে বাবা বললেন যে তুই, বাবা তো ইঞ্জিনিয়ার ছিল। হ্যাঁ, বাবা বললেন তুই ইঞ্জিনিয়ারিং পাশ করে বসে আছিস আর তোর সমসাময়িক ছেলেরা এখন দেখ সেকেন্ড ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেল সব, তুই যাবি না? আমি বললাম না, আমি দেখি না আরেকবার। বলে এরকম করে 3 বছর গো ধরে বসেছিলাম। এই 3 বছরের মধ্যে আমি ওই মেলাঘাটে কাজ করছি। তারপরে যখন এই পাপেটোরিয়াম তৈরি করব তখন তো পয়সার দরকার। তখন আমরা জাহাজে যাই, তাহলে পয়সা রোজগার না করলে কি করে হবে। তো জাহাজে গেলাম, 75-এ জয়েন করলাম। তারপর থেকে প্রতি বছর ছুটিতে নামতাম, একটা করে প্রোডাকশন তৈরি করতাম, মানে জাহাজে যা পেতাম, যখন টাকার পয়সা শেষ হয়ে যেত আবার জাহাজে যেতাম তো রোজগার করার জন্য। সংসারও সেইভাবে চললো। আর সংসারের দায়িত্ব ছিল আমার কিছু। বাবা খুব কম বয়সে চলে যান। এই যে তুমি ভেসে যেতে কতদিনের জন্য? হ্যাঁ, সেটা একটা অন্য গল্প। এক সময় আমি ভেসেছি, আমার ম্যাক্সিমাম হচ্ছে 1 বছর 9 মাস এট এ স্টেজ, বাড়ি আসিনি তার ভেতরে। হ্যাঁ, তারপরে 1 বছর, তো 1 বছর গেলে 1 বছরই, তখন কন্ট্রাকচুয়াল সার্ভিস ছিল না, তখন কোম্পানিদের কন্ট্রাক্ট ছিল যে যখন তোমার রিলিভার যাবে তখন তুমি বাড়ি আসতে পারবে। সে কোথায় কোন দেশে সে রিলিভার পাঠাবে কোনো ঠিক নেই। যাই হোক, সে দেশে দেশে জলে 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 ঘুরতাম। আর তখনকার কমিউনিকেশন তোমরা জানো কি অবস্থা ছিল। চিঠির জন্য বসে থাকতাম আমরা প্রতি পোর্টে গিয়ে। তো কার বেশি চিঠি আসে সে হচ্ছে হিরো, মানে সে তার মানে তার অনেক গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, না তার বউ চিঠি লিখবে, বউ তো অত চিঠি লিখবে না, কিন্তু গার্লফ্রেন্ড না হলে অনেকগুলো চিঠি। তো আমার অনেক গার্লফ্রেন্ড ছিল বলে আমি অনেকগুলো চিঠি পেতাম। তার মধ্যে খুকুদির চিঠি কটা? খুকুদির চিঠিটা ম্যাক্সিমাম ছিল। খুকুদির চিঠি এরকম রোজ লিখতে এরকম করে দিতে হতো। তো খুকুদির চিঠি আবার আমিও লিখতাম। ওই 1 মাস ধরে চিঠি লেখাই হচ্ছে আবার, কেন নেক্সট পোর্টে যখন 1 মাস পরে যাব, সেই চিঠিটা ড্রপ করবে আমাদের এজেন্ট, সেটা আবার এয়ার মেলে আসবে। মানে সেটা বাড়িতে পৌঁছতে 15 দিন, 1 মাস লাগবে। তো এইভাবে চিঠির সংকলন তৈরি হয়েছিল আর কি। আচ্ছা, তুমি যখন ভেসে বেড়াতে এতদিন, 1 বছর 1.5 বছর, সেই সময় কি খুকুদি শুধু পুতুলের জামা সেলাই করতেন? হ্যাঁ, জামা সেলাই করতো, শো করতো, শো এর কন্ডাকশন করতো, মানে নিয়ে যেত দলগুলোকে নিয়ে গিয়ে তাদের মঞ্চে দাঁড়িয়ে তাদের রেডি করা, সব করা। এবং ওর পুতুল নিজেও নাচাতো, নিজেও পাপেটিয়ার ছিল। আর তোর গানের রিয়াজ চালি, যে পম্পা আমাদের প্রথম, আমাদের পাপেটোরিয়ামের প্রথম যে নাটকটা হয়েছিল হাসু গীতিমালা, হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল, গল্পটা সবাই জানে। সেই গল্পের উপরে বাংলা করা হয়েছিল। তো সেখানে গান থেকে আরম্ভ করে আমরা কোনো প্রফেশনাল লোককে নেইনি, আমরা নিজেরাই বাড়ির লোক দিয়ে সব কাজ চালিয়ে নিয়েছিলাম। এবং সেটা খুব ভালো। পম্পাদির দাদা, হ্যাঁ, ও তো সুদিনের গান আছে ওখানে, লেখা আছে, স্ক্রিপ্টটাও লিখেছিল। তো এইভাবে শুরু হয়েছিল পাপেটোরিয়াম। পরবর্তী অধ্যায়ে তো জাহাজের চাকরিটা চললো 33 বছর এইভাবে। বাপরে! টেনে নিলাম 33 বছর। কেন তারপরে তো আমি একটা মাঝখানে একদম অন্য প্রসঙ্গে যাচ্ছি। দেখো শঙ্কুদা,
আমি তো বুঝি আমরা যারা একটু শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িত, তাদের কাছে প্রেমটা একটা বিরাট উপাদান। অবশ্যই। কথিত আছে তোমার আর খুকুদির প্রেম লায়লা মজনুর থেকেও অনেক বড় প্রেম। তো এই যে এত দিনের একটা বিচ্ছিন্নতা, হ্যাঁ, কিভাবে সামলাতে ওই আবেগ, ওই কষ্ট, কিভাবে তুমি সামলাতে? হ্যাঁ, আবেগ সামলাবার তখন একটাই রাস্তা ছিল, লেখা। আচ্ছা, কবিতা লেখা, চিঠি লেখা, ছবি আঁকা। আচ্ছা, আচ্ছা। এবং খুকু যখন আমার সাথে সেল করতো, মাঝে মাঝে সেলও করেছে হ্যাঁ। আমাদের কন্যা সন্তান হয়ে যাওয়ার পরেও। আচ্ছা, আমরা খুব আনন্দে থাকতাম ওখানে। হ্যাঁ, যখন সেল করতাম। আর একটা ফ্যামিলি যদি একটা জাহাজে সেল করে না, সবাই তো পুরুষ মানুষ, একটা মহিলা একটা বাচ্চা থাকলে দারুণ জমে যায় মানে। তো আমরাও ওই যখন ডিউটি থাকতো, আমার নাইট ডিউটি পড়েছে হয়তো, তো আমাদের ক্রুরা ছিলেন, তারা খুব ভালোবাসতেন আমাকে। তারা ওই ইঞ্জিন রুমের বাইরে একটা দরজা খুলে দিয়ে সেখানে আবার বিছানা পেতে দিতেন, আমি আর খুকু ওখানে বসে থাকতাম। আচ্ছা, আর জাহাজ চলছে দিক 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 করে, চারিদিকে সমুদ্র জল দেখতে দেখতে, চাঁদের আলো দেখতে দেখতে আমরা গান গাইছি, কবিতা লিখছি, এইসব করে করে খুব দারুণ সময় কাটাতাম। আচ্ছা। আর ওই আবেগটা সামলাবার জন্য যখন থাকতো না, তখন দুজনকে চিঠি লেখা, আর কবিতা লেখা। তখনই আমার কিন্তু তার আগে স্কুল জীবনে যে কবিতা লিখেছি। আমি একটু ডিস্টার্ব করি, আমার খুব জানতে ইচ্ছা করে এই বিষয়টা। ধরো এই সময়টার মধ্যে দিয়ে তুমি সেল করছো, খুকুদি এখানে আছে, হোয়াটসঅ্যাপ মারাত্মক ভাবে চালু, ভিডিও কল চালু, এই চিঠি লেখার যে রোমান্টিকতাটা, এটা কি মিস করতে না সাবস্টিটিউট হিসেবে ওটাতে তোমার এই আবেগটাকে কন্ট্রোল করতে পারতে বেশি? কি মনে হয় তোমার? কারণ তুমি দুটো দিক দেখেছো। না, সময়টা তো পাল্টে গেছে। তখন না ছিল টেলিফোন, বাড়িতে টেলিফোন ছিল না। একটা টেলিফোন জাহাজ থেকে করতে গেলে 1 মিনিট $10 লাগতো। না, আমি কেন প্রশ্নটা করেছি, ধরো আমি ওই পরিস্থিতিতে পড়িনি। ধরো আমার মেয়ে বিদেশে আছে, হ্যাঁ, তো এটা প্রান্ত, এটা প্রেম। এবার আমি ধরা যাক প্রতিদিন তাকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আমি পেয়ে যাচ্ছি, কিন্তু তোমার তো সেই সুযোগ নেই। এইবার সেই যে যন্ত্রণা, সেটা কি উপশম হয়ে যেত আজকের ভিডিও বা ইত্যাদি থাকলে? কি মনে হয় তোমার? মনে তো হয়ে যেত, কিন্তু দেখো, শেষ হইয়াও না শেষ হয়। এই যে আমরা যে কাণ্ডটা করেছি, তার মধ্যে একটা সৃষ্টি ছিল। হ্যাঁ, এখন যদি আমি কারোর সাথে ভিডিওতে কথা বলি, আমি কি কবিতা বলবো তাকে, না তার মুখটা দেখবো? বলো, এইটা না থাকলে আমার সৃষ্টিটা হতো না, এটা আমি মনে করি। হ্যাঁ, যদি তুমি সবকিছু পেয়ে যাচ্ছ ডিজিটালে, সবকিছু কমিউনিকেশন তোমার ইজি হয়ে গেল, তুমি তো এই জিনিসটা পাবে না। তুমি যত প্রেসারে থাকবে, তোমার ভেতর থেকে কাজ বেরোবে। অ্যাবসলিউটলি রাইট, এখানে কোনো সন্দেহ নেই, এখানে কোনো সন্দেহ নেই। তো এই যে জার্নিটা তোমার, কি সেল করতে করতে রাশিয়া যাওয়া, জাপান যাওয়া, সেখান থেকে পুতুলের উপাদান নিয়ে আসা, এটা কি সেল করতে করতে, না ওরা তোমাকে আমন্ত্রণ করেছিল তুমি গিয়েছিলে? দুটোই হয়েছে। আমি বলি যে সুরেশদার ইন্সপিরেশনে, সুরেশদাও করেছিলেন একটা রাশিয়াতে, অবজারভ বলে একজন পাপেটিয়ার ছিলেন, উনি কলকাতায় এসেছিলেন, রবীন্দ্র সদনে শো করেছিলেন। সুরেশদা একটা ওনার কাছে ওয়ার্কশপ করেছিলেন রাশিয়া, মস্কোতে গিয়ে। আচ্ছা, তো আমি 1982-তে ইউথ ফেস্টিভ্যালে আমি রিপ্রেজেন্ট করেছিলাম, আমাদের সেলার্স সিমেন্টস থেকে রিপ্রেজেন্ট করার চান্স পেয়েছিলাম মস্কোতে যাবার। তো সেখানে গিয়ে সে বিশাল ব্যাপার, তখন তো কমিউনিস্ট মস্কো, সে কমিউনিস্ট সোভিয়েত রাশিয়া, তুমি সেটা একটা অন্য গল্প। হ্যাঁ, সে একটা অন্য গল্পটা। সব চারিদিকে পুলিশ, চারদিকে নজর রাখছে। তো আমি যখন ওদের ওখানে পারফর্ম করলাম, তখন আমার কাছে কিচ্ছু ছিল না, মেটেরিয়াল। 5 দিন গেছি, কোনো মেটেরিয়াল নিয়ে যাইনি। তখন কি করে আমি ভেন্ট্রো করব? তখন আমার আইডিয়া হলো যে আমি একটা লোকের কাছে একটা দেশলাই বাক্স চাইলাম। দেশলাই বাক্সটা এরকম করে আওয়াজ হচ্ছে। তারপর দেশলাইটা খুললাম, যখন খুললাম ওখান থেকে একটা কে কথা বলছে। আচ্ছা, হ্যাঁ, তো লোক মানে
মানে পুরো হল ভর্তি বাচ্চা ছেলে আর ওখানকার লোকেরা ভর্তি একদম। তারা অবাক হয়ে গেছে, এই বাবা এই দেশলাই বাক্স কি করে কথা বলছে দূর থেকে। তারপরে আমি বললাম আচ্ছা দেশলাই বাক্সটা আপনি নিয়ে যাই, ইউ টেক ইট। ও নিয়ে গেল, ওখান থেকে কথা বলছে। আচ্ছা, তো এটা ইমপ্রম্পটু হয়েছিল। তারপরে আবার ওখানে ম্যাজিক শো নিয়ে গেছিলাম, সেটা ওদের টেলিভিশনের প্রথম টেলিভিশন শো আমার মস্কোতে হয়েছিল। আচ্ছা, গ্রেট। প্রথম টেলিভিশন শো মস্কোতে, বলুন না। হ্যাঁ, আচ্ছা, তারপরে তো দেশ বিদেশে অন্য কোথাও অনেক জায়গায় করেছি, সিমেন্স ক্লাব থেকে আরম্ভ করে। তো ওই যে অবস্থাটা সেই সময় কি বলছিলাম জানি ভুলে গেলাম। হ্যাঁ, ওই দেশলাই বাক্স থেকে ওটা হয়ে গেল, তুমি সেটা দিয়ে দিলে তাকে। এইবারে ওইখানেই আমি ওই পাপেটিয়ারের ওয়ার্কশপ করলাম। হ্যাঁ, ওয়ার্কশপ করলাম, 3 দিন ছিল। তারপরে বললেন যে আমার তো ওনার আবার শো ছিল, আমেরিকায় যাবেন। তো আমি বললাম তাহলে আবার পরে, আমার তখন জাহাজের রুটটা হয়ে গেছে ওই এখন যেটা তোমার হয়েছে না, যে যুদ্ধটা চলছে যাদের সাথে, ওডেসা বলে একটা পোর্ট ছিল। তো ওই পোর্টে আমার ইউক্রেন, হ্যাঁ ইউক্রেন, আমার যত বন্ধু সব ইউক্রেনেই ছিল। আচ্ছা, আমার ইউক্রেনের রোজ যাতায়াত, মানে প্রতি 2 মাস 3 মাস অন্তর ইউক্রেন যাচ্ছি আমি। তো তখন আবার একটা ব্রেক পেলাম। আর তখনকার মজা ছিল, জাহাজে জয়েন করলে, জাহাজ যখন যেত এক একটা পোর্টে কমসে কম 10 থেকে 15 দিন থাকতো। আচ্ছা, তখন পুরো শহরটা তুমি ঘুরে বেড়াতে? শহর ঘুরে বেড়াতে আমার প্রচুর বন্ধু হয়ে গেছিল ওখানে। এবং খুব ওই ব্যালেরিনা ব্যালে ট্রুপের সাথে আমি ভিড়ে গেলাম। আচ্ছা, তাদের ওই ড্রেস মেকআপ, ওই যে একটা আমার বন্ধু ছিল জেনিয়া বলে, সে ভদ্রলোক আর কি কোরিওগ্রাফার, ডান্সারে। তো তিনি বললেন আমরা একটা করতে চাইছি, একটা পিস যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকবে। আচ্ছা, আমরা বাহ বেশ। তো আমি বললাম ঠিক আছে, কি চাও তুমি? বললাম ওই ড্রেসগুলো, হেড ড্রেস আর এইগুলো সব তুমি তৈরি করে দাও। আচ্ছা, তো থার্মোকল, পিচ বোর্ড এইসব দিয়ে ওদের সাজালাম, আমার বাড়ির ছবি আছে, সাজালাম। এবার মিউজিক কোথায় পাবো? তখন তো টেপ রেকর্ডারের মিউজিক নেই, মানে এসেছে কিন্তু আমার কাছে ছিল না স্টক। তখন বললাম, তখন এয়ার ইন্ডিয়াতে তুমি উঠলে ওই একটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটা স্তোত্র পাঠ শোনাতো। আচ্ছা, সেইটার রেকর্ড কোন রকমের জোগাড় করা বলে, আচ্ছা, ওইটাই ব্যাকগ্রাউন্ড মিউজিক হলো। আচ্ছা, আর মেয়েরা নাচলো, বা ওরা নানা রকমের, মানে ব্রহ্মার 3টে মুখ, 3টে মূর্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টে মেয়ে ভাবে বসলো। যে কোরিওগ্রাফারটা ওরা করেছিল, খুব সুন্দর করেছিল। বেশ বেশ। হ্যাঁ, তো এই একটা অভিজ্ঞতা হলো। প্লাস ওখানে সেই সময় মানে সাধারণ অন্য দেশের বিদেশিরা কখনোই কারো বাড়িতে যেতে পারতো না। আমি একমাত্র লোক যে গেট দিয়ে বেরোলে আমাকে মানে স্যালুট করার মতো অবস্থা। সব পুলিশ সবাই চিনে গেছে তখন। আচ্ছা, ইউক্রেনে। আচ্ছা, তখন আমি যত রাত্রে, তখন টাইম বাধা ছিল, রাত 12টার মধ্যে জাহাজে ফিরতে হবে। তো আমি অনেক রাত্রেও ফিরলাম, আমাকে কিছু বলতো না। আচ্ছা, তো খুব খাতির পেয়েছি ওখানে, আর খুব ভালো ভালো বন্ধু ছিল। সে তো বুঝলাম, রবীন্দ্রনাথের যেমন লেডি ওকাম্পো ছিল, তোমারও তো রাশিয়ায় একজন ওকাম্পো ছিল। হ্যাঁ, আমার নাতাশা বলে একজন বান্ধবী এখনো আছে। নাতাশার বন্ধুরা সবাই, জেনিয়া, এরা সব আমার বন্ধু। ওর মেয়ে আমার বন্ধু, সে এখন ইন্দোনেশিয়া থাকে। ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম না, ওর কাছে ছিলাম জাভাতে। হ্যাঁ, আমার মানে ও আমার মেয়ে বলতে গেলে, ওই মেয়ে ওই মেয়েটাকে আমি অ্যাডপ্ট করেছিলাম তখন, কারণ ওদের সেপারেশন হয়ে গেল। আমি সেই চার্চে নিয়ে গেল, বুঝলে। ওর যখন আমাদের যেমন এই অন্নপ্রাশন হয় বা কিছু হয় না, ওদের একটা হয় ব্যাপটাইজম। সো ব্যাপটিজমের সময় আমাকেও সেকেন্ড ফাদার, মানে গ্রেট ফাদার করেছিল। তো আমি গেলাম, এবার সেই পুরোনো অর্থোডক্স চার্চ একটা, বুঝলে, মোমবাতি জ্বলছে এরকম। পাদ্রি আসলো, কালো ড্রেস পরে, একটা অন্ধকার, ভেতরে তেলের প্রদীপ জ্বলছে। আমাকে দেখে তো ভূত দেখলো, এ কি করে বাবা হবে, মানে ওরা বলে কি যেন, কি পাপা ফাদার, সেকেন্ড ফাদার বলে ওটাকে। মানে নিজের বাবা যদি না দেখে সেকেন্ড বাবা, একটা পাতানো বাবা আর কি। ওদের যেমন ভিক্ষে মা হয়, ভিক্ষে বাবা হয়, সেই টাইপের কনসেপ্ট। হ্যাঁ, তো আমাকে দেখে তো অবাক। তখন ফার্স্টে বললো যে তুমি কি খ্রিস্টান? আমি বললাম না তো। তোমাকে খ্রিস্টান হতে বলে, মানে হবো, করো। তারপরে ওদের রিচুয়াল, সেই জল ফল দিল, চৌবাচ্চাতে চান করালো, এ করে হলো। তারপরে ওকে কোলে নিয়ে আমি ঘুরলাম, বাচ্চাটা আমার কোলে নিল। তো এই একটা পর্ব। আর ওর নাম রেখেছিলাম আমি অমৃতা দেবী। আচ্ছা, তার নাম এখনো অমৃতা দেবী আছে। আচ্ছা, আচ্ছা। এ তো গেল রাশিয়ার পার্টটা। তো এইবারে ধরো কিছু কিছু জায়গা না তোমার সঙ্গে খুব রবীন্দ্রনাথের মিল পাচ্ছি, বারবার কথা প্রসঙ্গে চলে আসছে। এই যে কোকাকোলার বউ,
রবীন্দ্রনাথের প্রেমে হাবুডুবু খেলো, সেই জাপান। তুমি ওখানে গিয়ে কার বউকে আবার হাবুডুবু খাওয়ালে? বউকে সেরকম ভাবে খাওয়াইনি কাকুয়ে, কিন্তু ওই বউগুলো বা আমার যারা বান্ধবী ছিলেন তারা খুব অবাক হয়ে যেতেন একটা জিনিস ভেবে, যে তুমি এতদিন ধরে সেল করো কি করে, কোনো তোমার সাথে কোনো মহিলাদের সংসর্গ নেই, কোনো নেই, তুমি বোর হও না, তুমি কি করে পারো এটা? ওদের অবাক করে হয়ে যেত ওরা সেই ব্যাপারটা জানতে। তো আমার তো কোনো প্রশ্ন, এর প্রশ্নের কোনো জবাব নেই, আছে কি? না, এই প্রশ্নের নিশ্চয়ই কোনো জবাব নেই, কিন্তু বিষয়টা এটাই হচ্ছে যে সত্যি যদি কোনো সলিড লাভ থাকে, তাহলে কারা চলে আসছে, কারা অ্যাট্রাক্টেড হচ্ছে, সেটা সত্যি সেই পুরুষটির কাছে কখনো ম্যাটার করে না। এই বার্তাটা কিন্তু ভীষণ দরকার। হ্যাঁ, এইটাই তো আমি বলতে চাইছি, যে এই যে খুকুদি তোমার গোটা শরীর আর মন জুড়ে রয়েছে, সেখানটাতে তোমার কাছে কে আসছে, কে আকর্ষিত হচ্ছে, সেটা কিন্তু এই অরুণ পুরুষটাকে কিন্তু বিচলিত করছে না। হ্যাঁ, সেটা একদম সত্যি। সেটা তো, তবে তুমি কি অ্যাট দ্য সেম টাইম একটু রেলিশ করছো নাকি? মানে রেলিশ করছি বলতে, এখন যেটা হচ্ছে আমার, আমি নতুন জিনিস জানবার জন্যে অনেকের সাথে আলাপ করি, কথা বলি। কাদের সাথে কথা বলি? যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, সেই রকম। সবার সামনে আমি ফ্র্যাঙ্ক হতে পারি না বা কথা বলতে পারি না, নিজের অন্তরের কথা বলতে পারি না। তো এখন সেরকম বন্ধু কিছু পেয়েছি যারা সংসারও করে, কিন্তু আমার সাথে এই কথাগুলো আদান প্রদান করে। তারা সবাই শিল্পী, সাহিত্যিক, লেখক, এরম গোষ্ঠীর মানুষ, এবং তাদের ফ্যামিলি ফ্রেন্ডও হয়ে গেছে। তো সেটাই আমি যেটা চাই, যে যাদের মধ্যে ক্রিয়েটিভ, আমার মধ্যে ক্রিয়েটিভিটি ছিল, যদি থাকে যেটুকু, সেটুকু তো আমি ওই লাইমলাইটে আনতে পারিনি, লাইমলাইটে। তো ওরা যাতে আসে বা আসতে পারে, তাদের আমি উৎসাহ দিই। এখন এই লেখার জন্য প্রচুর বন্ধু বান্ধবীদের আমি উৎসাহ দিই, যারা পড়াশোনা করেছে কিন্তু গৃহস্থ কাজে, বাড়ির কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে কথা বললে বোঝা যায় এর ভেতরে অনেক আছে, কাজ আছে। হ্যাঁ, তো তাদের আমি উৎসাহ দিয়ে থাকি এখন। তো সবশেষে আমরা আজকে যেটা বলবো, করুণার জন্য বিশেষ কিছু উপহার দিতে পারিনি, এটা খুকুদির জন্য তোমাকে ধন্যবাদ, আমাদের তরফ থেকে, অনিডারীয় বন্ধুরা সোসাইটির তরফ থেকে ধন্যবাদ। তুমি পৌঁছে দিও। অবশ্যই অবশ্যই। তো আজকে আমরা অরুণদার সঙ্গে কথাবার্তা, আলোচনা, আড্ডা এখানেই শেষ করলাম। প্রথম ভাগের আলোচনা হলো, কারণ এত লম্বা অরুণদার সঙ্গে বসলে তো একটা ভাগে অসম্ভব, একটা এপিসোডে অসম্ভব। আমরা দ্বিতীয় ভাগে আসবো। দ্বিতীয় ভাগে আমরা পরের শুক্রবার দিন অরুণদাকে নিয়ে আবার দ্বিতীয় ভাগে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু